কার্যক্রম সম্পন্ন করেন, যেমন কর কমিশনার আছেন, উপকর কমিশনার আছেন, এগুলো আমাদের আলোচনায় আসবে। আমাদের আলোচনায় আসবে যে জাতীয় রাজস্ব বোর্ডের, যেহেতু আপনি খুব সহজ ভাষায় বুঝে নেন যে আয়কর আইন, আয়কর অধ্যাদেশ 1984 সনের আইন অনুযায়ী আমরা যে কর আইন বা যে কর ব্যবস্থাপনা বা আমরা যারা করদাতা কর দিয়ে থাকি তাদের এই বিষয়টি নিয়ন্ত্রণকারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড, ওখানেও আপনার একটি কাঠামো আছে। সেই কাঠামোর দুইটা অংশ, একটি প্রশাসনিক আর একটি বিচারিক। আমি প্রায়শই বলে থাকি যে ব্যাপারটা এরকম যে কর বিভাগের কিছু কিছু কার্যক্রম আপনি বলতে পারেন ফিনান্সিয়াল জাজমেন্ট রিলেটেড, অর্থাৎ একজন করদাতার পক্ষে বিপক্ষে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে একজন সহকারী কর কমিশনার অথবা উপকর কমিশনার যে কর আদেশ প্রদান করে থাকেন, পুরো বিষয়টি আপনি অর্থনৈতিক সম্পর্কিত। সেজন্য আমি এই বিষয়টি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে এই এটাও একটি আদালত, প্রচলিত কোর্টে আমরা যেভাবে চিনি তার বাইরেও এটা একটা আদালত। এখানেও কর আদেশ করা হয়, এখানেও আপনার করদাতা বা করদাতার প্রতিনিধির বক্তব্য গ্রহণ করা হয়, শোনা হয়, এখানেও তথ্য উপাত্তের প্রয়োজনীয়তা আছে। এর উপর ভিত্তি করে একটি আদেশ হয়, সে আদেশটাকে কর আদেশ বলা হয়। আমি এটাকে এভাবে বলতে পছন্দ করি যে ফিনান্সিয়াল কোর্ট অথবা একটি আপনি কর ব্যবস্থাপনার সংক্রান্ত আদালত বলতে পারেন। এই আয়কর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসনিক কাঠামো ও বিচারিক কাঠামো, দুটি কাঠামোই বিদ্যমান। প্রশাসনিক কাঠামো সাধারণত জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসনিক ব্যবস্থাপনার অংশ। বিচারিক কাঠামোর মধ্যে আমরা যাদেরকে চিনি তারা আপনার আপিল আদালত আর ট্রাইব্যুনাল। আমরা যখন ক্লাসে অধ্যায় ভিত্তিক আলোচনা করব, প্রশ্ন ভিত্তিক আলোচনা করব, অবশ্যই আমরা এগুলো আলোচনায় নিয়ে আসবো এবং ক্লাসের গভীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা এই সম্পর্কে জানবেন, নিজেরা প্রস্তুতি নেবেন এবং পরীক্ষার জন্য আমরা এই প্রশ্নগুলো পেয়ে থাকবো, উত্তর করব ইনশাল্লাহ। আমরা ভালো একটা মার্কসও পাওয়ার আশা করতে পারি। আমাদের পরবর্তী ধাপে আমাদের যে বিষয় আলোচনা হবে বা যে প্রশ্ন দেয়া আছে বা যে প্রশ্ন পরীক্ষায় আসে অথবা অধ্যায় ভিত্তিক আলোচনা যাই আমরা বলি না কেন, তা হলো আপনার মূল্য সংযোজন কর, অর্থাৎ ব্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে কর দুই প্রকার। আপনি যদি বলেন, একটা হলো প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। পরোক্ষ কর অর্থাৎ আপনি যদি এটাকে ডাইরেক্ট ট্যাক্স হিসেবে বলেন তাহলে ব্যক্তি সরাসরি তার আয় থেকে যে ট্যাক্সটা দেয় আমরা সবাই জানতে পারি ইনকাম ট্যাক্স। আর পরোক্ষ করকে আমরা বলতে পারি ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অথবা কাস্টমস, এক্সপোর্ট ইম্পোর্টের পর্যায়ে আমরা যে কাস্টমস দিই, কাস্টমস ডিউটি, এরকম নানানভাবে সরকার যে কর আদায় করে থাকে তাই পরোক্ষ কর। সরকারের রাজস্ব আরোহণের দুইটা স্পষ্ট পদ্ধতি, একটি ইনকাম ট্যাক্স প্রত্যক্ষ কর, আরেকটি পরোক্ষ কর যা কাস্টমস এবং ডিউটি, ভ্যাট। তাছাড়া সরকারের আরো কিছু উল্লেখযোগ্য খাত আছে যেখান থেকে সরকার রাজস্ব আরোহণ করে থাকে। আমরা দেখতে পাই সরকার
জুডিশিয়াল নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি করে, যা আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি, ওখান থেকে ওটাও একটা সরকারের আয়ের উৎস বটে। আমাদের এত বিষয়ের মধ্যে এই দুটি জিনিস মনে রাখলে হবে, অর্থাৎ প্রত্যক্ষ কর ইনকাম ট্যাক্স, পরোক্ষ কর ভ্যাট। ভ্যাট ভ্যালু এডেড ট্যাক্স মূল্য সংযোজন কর, এই বিষয়ে আমরা আলোচনা করব। পরীক্ষায় সাধারণত প্রশ্ন এরকম আসে যে মূল্য সংযোজন কর বলতে কি বুঝি, মূল্য সংযোজন করের প্রদানের পদ্ধতি, মূল্য সংযোজন করের স্তর বিন্যাস, মূল্য সংযোজন কর প্রদান করার সময়সীমা এবং কিভাবে দাখিল করতে হয়, মূসক এর কিছু প্রেসক্রাইব ফর্ম আছে, সেই ফর্ম সম্পর্কে আমরা একটু বাস্তবিক ধারণা নিব। আমি আলোচনা একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে নিয়ে আসতে চাই, এরকম যে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে আপনি একটি মৌলিক পার্থক্য দেখতে পাবেন। আমরা এটা এখন আলোচনার মধ্যে রাখতে চাই এই কারণে, যেটা পরীক্ষার প্রশ্ন না, কিন্তু আমাদের জানার প্রয়োজনীয়তা আছে। আপনি দেখে রাখবেন, প্রত্যক্ষ কর হিসাবে যদি আমি ইনকাম ট্যাক্সকে বলি, তাহলে ইহা কিসের সাথে রিলেটেড? এটা একজন ব্যক্তির সুনির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যিনি সুনির্দিষ্ট আয় করে থাকেন তাকে এই ইনকাম ট্যাক্স প্রদান করতে হয়। সেই ক্ষেত্রে কারো কাছ থেকে উৎসে কর, কারো কাছ থেকে অগ্রিম কর, কারো কাছ থেকে আয় অনুযায়ী আপনার আন্ডার সেকশন 74 কর নেওয়া হয়। এরকম নানান পদ্ধতিতে ইনকাম ট্যাক্স আমরা প্রদান করে থাকি। ইনকাম ট্যাক্স প্রদানকারীর সংখ্যা, প্রত্যক্ষ করদাতা আমাদের দেশের মোট জনগোষ্ঠীর খুবই ক্ষুদ্র অংশ। সরকার চেষ্টা করে যাচ্ছেন সকলকেই করদাতা হিসাবে ধীরে ধীরে নিয়ে আসার জন্য, অভ্যস্ত করার জন্য। কারা করদাতা হতে পারেন সেটাও সরকার ইতিমধ্যে সংজ্ঞায়িত করেছেন। যাদের মূল্যবান সম্পদ, উদাহরণস্বরূপ বলা যায় ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌর কর্পোরেশনে যাদের 1600 বর্গ ফুট বাড়ি অথবা দ্বিতল বাড়ি, এই আয়তন অথবা দ্বিতল বাড়ি বা তারও বেশি আয়তনের বাড়ি, কমার্শিয়াল স্পেস, কোনো ফ্ল্যাটের ওনার, গাড়ি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ী, এরকম নানান পদের আয়ের উৎস যাদের আছে, যারা আয় করেন, জীবিকা নির্বাহ করেন আয় থেকে, পাশাপাশি সম্পদ তৈরি করেন, তাদেরকেই এই প্রত্যক্ষ করের আওতায় আনার চেষ্টা করছেন। যদিও আমাদের প্রত্যক্ষ করদাতার সংখ্যা উল্লেখযোগ্য হারে আছে এটা বলা যাবে না, বা প্রতি বছর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে তাও না। তারপরে সরকার বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য যে টি আইন গ্রহণ করতে হয়, এই টি আইন দ্বারা করদাতা সৃষ্টি করার চেষ্টা করছেন, আয়কর মেলার মাধ্যমে প্রচার প্রচারণা করার চেষ্টা করছেন, বিভিন্ন প্রফেশনালদের মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে করছেন। আমাদের এখানে একটি বিষয়, মৌলিক বিষয় বোঝার, সেটা হলো যারা আমরা প্রত্যক্ষ করদাতা, তারা শুধু ট্যাক্স দিব ব্যাপারটা এর মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের আরো দুইটা বিষয় আছে। উৎসের ব্যাখ্যা লাগবে, পাশাপাশি সম্পদ বিবরণী থাকতে হবে। সম্পদ বিবরণী, আপনার সম্পদ বিবরণী মধ্যে আপনার কি স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক জমা বা বিভিন্ন ইনভেস্টমেন্ট, এটা উল্লেখ করা প্রয়োজনীয়তা আছে। উৎসের ব্যাখ্যা হিসাবে বৈধ কি আয়ের উৎস আছে তা আপনাকে ব্যাখ্যা করতে হবে। আমরা পুরোপুরি ক্লাসে প্রবেশ করার সময় আয়করের সংজ্ঞা, আয়ের সংজ্ঞা, বৈধ আয়, এগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব।
আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হিসেবে আপনাদের সঙ্গে আলোচনার বিষয় হলো এই যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে বা আসে এই নিয়ে প্রাথমিক ধারণা দেয়া এবং অধ্যায় ভিত্তিক আলোচনা করা। আমি এই যাবৎকালে যতটুকু ক্লাস নিয়েছি তা আবার অল্প কথাই বলি। আমরা প্রথমে সূচনায় বক্তব্যে কিছু কথা বলেছি, কর অবকাশ, করের সংজ্ঞা এই বিষয়ে। তারপর আমরা আলোচনা করেছি আয়কর কর্তৃপক্ষ। আমি রিপিট করছি এই জন্য যারা ক্লাসে কেবল প্রবেশ করেছেন তাদের জন্য, অথবা যাদের বুঝতে সমস্যা হচ্ছে, হয়তোবা লাইভ ক্লাস হলে অনেকে ইতিমধ্যে আমাকে প্রশ্ন ছুড়ে দিতেন, আমি উত্তর করতাম, যেটা আমার খুব পছন্দ। তা আমি যেহেতু ওভাবে বুঝতে পারছি না, আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আপনাদের ইমপ্রেশন বুঝতে পারছি না, সেই জন্য আমি নিজের তাগিদেই ভেবে নিচ্ছি যে আপনারা এইরকম প্রশ্ন করতে পারেন, সে কারণে রিপিট করা। ব্যাপারটা এরকম হতে পারে যে আমরা আয়কর কর্তৃপক্ষ, তারপরে প্রত্যক্ষ কর হিসাবে আমরা এই ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলছি। আমাদের ইনকাম ট্যাক্সের পড়ার জন্য সংজ্ঞা এবং উত্তর করার জন্য পরীক্ষায় খুবই অল্প পড়ায় আমাদের জন্য যথেষ্ট হইবে, কিন্তু আলোচনার সময় আমরা বাস্তব প্রয়োগ ভিত্তিক অনেক বিষয় জানার চেষ্টা করব। কেননা এটা আমাদের ব্যক্তি জীবনের প্রয়োজনীয়তা আছে, পাশাপাশি আপনি একজন পরামর্শক হিসাবেও যদি নিজেকে উপস্থাপন করেন, আপনাকে মৌলিক জিনিসগুলো জানা থাকা প্রয়োজন। প্রত্যক্ষ ইনকাম ট্যাক্সে এই আয়ের উৎস এবং সম্পদ বিবরণী বিষয় আছে। অন্যদিকে ভ্যালু এডেড ট্যাক্স হিসাবে আমরা যা জানি, বিশেষ করে ব্যাট সংক্রান্ত পরোক্ষ ট্যাক্স, ওখানে আপনার সম্পদ বিবরণীর সঙ্গে এটা সম্পর্ক না, ওটা হলো ভোক্তা পর্যায়ের বিষয়। আমরা প্রায় দেখে থাকি যে বিভিন্ন ভোগ্যপণ্য ক্রেতা হিসাবে আমরা ক্রয় করার সময় একটি নির্দিষ্ট পার্সেন্টেজ ভ্যাট দিয়ে থাকি। কোন পণ্যের ক্ষেত্রে 7.5%, যেমন এটা পোশাক। কোন পণ্যের ক্ষেত্রে 15%। এটা হতে পারে আপনি একটি নামকরা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, তারা আপনার মোট বিলের উপর একটা ভ্যালু এডেড ট্যাক্স নিয়ে থাকে। এই ভ্যালু এডেড ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আপনাকে করদাতা হইতে হবে এরকম কোনো শর্ত নেই। আমার একজন দরিদ্র রিক্সা চালক ভাই, যিনি প্রচন্ড গরমে যদি মনে করেন আমি একটি কোকা কোলা, আমি একটি স্প্রাইট খেতে চাই বা একটু মাম পানি খেতে চাই, তাহলে উনিও ওখানে 15% ভ্যাট দিয়ে এটা গ্রহণ করছেন। অর্থাৎ সেই আমার রিক্সা চালক ভাই উনিও পরোক্ষভাবে ট্যাক্স দিচ্ছেন, কিন্তু উনি একজন করদাতা না। পাশাপাশি আমরা যারা করদাতা, যাদের আয়ের উৎস আছে, তারাও ভোক্তা পর্যায়ে একই পণ্য ভোগ করলে আমরা ভ্যালু এডেড ট্যাক্স প্রদান করছি। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম ইনকাম ট্যাক্স এবং ভ্যালু এডেড ট্যাক্স প্রত্যক্ষ ও পরোক্ষ করের মৌলিক পার্থক্য। পরবর্তী সময়ে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। ইনকাম ট্যাক্সের বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছ থেকে একটু আলোচনা করার সুযোগ নেই এবং সময় নেই। তারপর আমরা পরবর্তী সময়ে পরবর্তী আর কি অধ্যায় পড়বো এটা আলোচনায় আনছি। এখনো যারা আমরা করদাতা হইনি কিন্তু করযোগ্য আয় আছে, এখনো যারা আমরা সম্পদ বিবরণী দাখিল করিনি কিন্তু আমার সম্পদ আছে, তাদের জন্য সবচেয়ে ভালো কাজ এটা করদাতা হিসেবে একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ, যে ধীরে ধীরে আপনাকে একজন প্রত্যক্ষ করদাতা হওয়া। প্রত্যক্ষ করদাতা হওয়ার
সুবিধা আছে। গ্লোবালাইজেশনের যুগ, আপনি এবং আপনার প্রজন্ম বা আপনার পরবর্তী প্রজন্ম বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণ সহ অথবা আপনার বিভিন্ন ইনভেস্টমেন্ট এবং ব্যবসায়িক প্রয়োজনে যখন আপনি কার্যক্রম করবেন, এখন করদাতা এবং ট্যাক্স রিটার্ন এগুলা দিনকে দিন জরুরি বিষয় হয়ে আসছে। আমরা এই বিষয়ে একদম স্পষ্ট প্রশ্ন ভিত্তিক আলোচনা করব। টি আইন কারা গ্রহণ করবেন, টি আইন গ্রহণ করলে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, কারা রিটার্ন দিবেন, কেন রিটার্ন দেওয়ার প্রয়োজনীয়তা আছে, সব বিষয়ে আমরা আলোচনা করব। শুধু আমার বক্তব্য এখানে সবার নিকট মেসেজ আকারে পৌঁছানোর জন্য বলা যে আমাদের প্রত্যেকেরই করদাতা হওয়ার সুযোগ নেই, এই কথাও যেমন সত্য। যারা আমরা করযোগ্য আয় অথবা সম্পদ তৈরি করেছি তাদের করদাতা হয়ে যাওয়া খুব বেশি জরুরি। কেননা রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমের মাধ্যমে আমাদেরকে করদাতা হিসেবে তারা আবিষ্কার করছেন এবং তখন আমাদের পূর্ব প্রস্তুতি না থাকলে আমরা জরিমানা সহ অন্যান্য সমস্যায় সম্মুখীন হব। এটাও আমাদের প্রশ্ন আছে, এটা আমাদের পরীক্ষার প্রশ্ন আকারে আসে, আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর আমাদের আরেকটি বিষয় আলোচনায় আসবে, আপনারা যারা নোট নিচ্ছেন তাদের জন্য বলা, দান কর। এটা একটা প্রয়োজনীয় প্রশ্ন, পরীক্ষায় আসে, আপনাদের প্রস্তুতি থাকতে হবে। দান কর বিষয়টি আমাদের 1990 সনে দান কর আইন অনুযায়ী এই বিষয় আমাদের আছে। আমাদের এই দান করের প্রশ্ন প্রতি বছরই ঘুরে ফিরে 2-3টা প্রশ্নের ভিতর থেকে আসে। কোনো বছর হয়তো বা দান কর থেকে আপনার প্রশ্ন না পেলে কাছাকাছি ধরনের কনসেপ্টুয়াল কোনো প্রশ্ন পেতে পারে। তারপর আমাদের জন্য পড়ার বিষয় হবে, এটা আসে পরীক্ষায় 4টি লিখতে হয়, সেটা হলো টিকা। অর্থাৎ আমরা যে পুরা কর আইন বইটি পড়ব এর ভিতরে আছে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি করদাতার সংজ্ঞা, এটা একটা টিকা হিসাবে আসতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম, এটা একটা টিকা হিসাবে আসতে পারে। প্রত্যক্ষ পরোক্ষ কর বলতে কি বুঝো, এটা একটা টিকা হিসেবে আসতে পারে। কর বর্ষ, আয় বর্ষ, তারপরে আপনার ন্যায্য বাজার মূল্য, এরকম ভাবে আমাদের টিকা আসে। আমরা এটা ইতিমধ্যে কোয়েশ্চেনারিতে দিয়েছি, আপনারা পরবর্তী সময় সংগ্রহ করতে পারবেন। সর্বশেষ যে বিষয়টি আমাদের পড়া হবে অর্থাৎ আলোচনার অংশ, সেটা হলো অঙ্ক। আয়করের একটি অঙ্ক আপনার পরীক্ষায় আসে। এটা আমরা যারা অনেক আগে পড়েছিলাম তখন প্রায়শই প্রশ্ন এটা আসতো। এই প্রশ্নটা কম্পালসারি হিসাবে দিয়ে তারপর অন্য প্রশ্ন উত্তর করতে হতো। এখন আর এরকম বিষয় নেই। এখন আপনার পরীক্ষায় প্রায় আমরা দেখতে পাই লেখা থাকে যে 5টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্ন। এরকম লেখা থাকার পরেও আপনাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমার পূর্ব অভিজ্ঞতা বলে এই অঙ্ক নিয়ে একটি ভীতি কাজ করে। আমি এখানে কিছু ক্লাসের শুরুতে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। লাইভ ক্লাস হলে আমার জন্য ভালো হতো, আমি বারবার একই কথা রিপিট করছি, কমফোর্ট ফিল করতাম। তারপরে বলছি, সেটা হলো এই ম্যাথটা ট্রেডিশনাল কোনো ম্যাথ না, খুব সহজ একটা ম্যাথ। যদিও এটা কম্পালসারি না, তবুও আমি ছাত্রছাত্রী ভাইদেরকে অনুরোধ করব আপনারা এই সহজ ম্যাথটি আত্মস্থ করবেন 2টি কারণে। প্রথম হলো এটা একটা বাস্তব ভিত্তিক অঙ্ক যা আপনি করদাতা হিসেবে নিজেও জানার প্রয়োজন, অথবা আপনি যদি কনসালটেন্ট হয়ে ভবিষ্যতে আপনি পেশা হিসেবে এটাকে বেছে নিয়ে আয়ের পথ হিসাবে এটাকে নিতে চান, তাহলে আপনার এই ম্যাথটাই আপনাকে আসলে
সুযোগ সৃষ্টি করে দিবে। তাই এই সহজ ম্যাথটি আপনি আত্মস্থ করতেই হবে। দ্বিতীয় কারণ হলো আপনার এতে এই ম্যাথে ভালো মার্কস আপনি পরীক্ষার সময় নিতে পারবেন। আপনারা সবাই ইতিমধ্যে অনেক পড়াশোনা করেছেন, আমরাও পড়াশোনা করেছি। আমরা দেখে থাকি একটা প্রশ্নের উত্তর লিখে অনেক সময় প্রয়োজনীয়তা আছে, অনেক ভুল ভ্রান্তির বিষয় আছে, তারপরেও অনেক সময় কাঙ্ক্ষিত মার্কস পাওয়া যায় না। কিন্তু আমরা দেখেছি যারা ইতিমধ্যে ম্যাথ নিয়ে বিভিন্ন সময়, সবসময় আমাদের ম্যাথ ছিল, ম্যাথ নিয়ে যারা পড়াশোনা করেছে, যারা ম্যাথটাকে একটু আত্মস্থ করেছে বা পড়তে পেরেছে, তারা ম্যাথে ভালো মার্কস সবসময় নিতে পেরেছে। এই কর আইনের এই ম্যাথেও আপনারা ভালো মার্কস পেতে পারেন। অতএব এই সহজ অঙ্কটি আপনাদেরকে আমি ক্লাসে খুবই সহজভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা সবাই এই অঙ্ক করে 3টা উপকার পাবেন। পরীক্ষায় খুব ভালো মার্কস পাবেন অবশ্যই ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আপনি করদাতা হলে আপনার নিজেই আপনার কর আইন অনুযায়ী আপনার রিটার্ন আপনি ফিল আপ করতে পারবেন খুব সফলভাবে, অথবা আপনার যিনি কনসাল্টিং ইতিমধ্যে করে থাকেন ওনার সঙ্গে আপনি এই বিষয়ে ডিসকাস করতে পারবেন। আর তৃতীয় যে বিষয়টা ইম্পর্টেন্ট, বিশেষ করে আমার যারা ছাত্রছাত্রী আছেন ভবিষ্যতে আইন পেশায় আসতে চান, তারা যদি খুব ভালো এই জিনিসটা বুঝে থাকেন, অনেকের কমার্স ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, অনেকে সিএ প্রফেশনের লোক আমাদের ছাত্রছাত্রী হয়ে থাকেন, আমরা দেখে থাকি বিভিন্ন ব্যাংকার আমাদের ছাত্রছাত্রী হয়ে থাকেন। এভাবে আমি সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা পেশা হিসাবে যদি কনসালটেন্সি নিতে চান তাহলে এই ম্যাথটাই আপনাকে সব কিছুতেই সাহায্য করবে। তাই ক্লাসে যখন এই ম্যাথ আলোচনায় আসবে, আশা করি আপনারা ধারাবাহিকভাবে ক্লাসে থাকবেন, বিকজ এই ম্যাথের কিছু সূত্র এবং নিয়ম কানুন পদ্ধতি আছে। আমি আজকে আর ম্যাথ নিয়ে আলোচনা করছি না, শুধু ম্যাথের বিষয়ে একটু আপনাদের হিন্টস দিয়ে রাখছি। আমি এই ম্যাথটাকে বেসিক্যালি একটি ওটস স্যালানের সঙ্গে তুলনা করি। সেটা কিরকম, যে এই ম্যাথে কিছু লিগাল ইস্যুস থাকে, অর্থাৎ তত্ত্বীয় আইন থাকবে, আপনি কিছু তত্ত্বীয় বিষয় থাকবে, যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি যদি বলেন যে তত্ত্বীয় বিষয়টা কিরকম, যে ওখানে আয়করের সংজ্ঞা যেরকম আমরা শুনেছি, আয়করের সংজ্ঞায় কি শুনেছি, যে যার করযোগ্য আয় আছে, যিনি করযোগ্য আয় করেন, বর্তমানে 2020 সনে যে এবছরের যারা করদাতা হয়েছেন তাদের মধ্যে পুরুষ 3 লক্ষ টাকা, আর মহিলা এবং যাদের বয়স 60-65 ঊর্ধ্ব তাদের হলো 3,50,000 টাকা। এটা একটা তত্ত্ব, এটা তত্ত্বীয় আইন। আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো একজন করদাতার নাম উল্লেখ করে, সেই করদাতার নামটাকে আপনার গুরুত্ব দিতে হবে। কেন? যে যদি করদাতা পুরুষ হয় তাহলে তার কর দায় এবং করের যে ফলাফল একরকম হবে, আর উনি যদি মহিলা হয় তাহলে অন্যরকম হবে। সেজন্য আপনি বলতে পারেন যে একটা কর আইনে তত্ত্বীয় আইন জানতে হবে। আরো কিছু বিষয় আমরা অঙ্ক করার সময় জানবো, যে বেতন থেকে কোন আয়টা করযোগ্য হয়, বাড়ি ভাড়ার কতটুকু করযোগ্য হয়, কৃষি আয়ের কতটুকু করযোগ্য হয়, এগুলো হলো আপনার তত্ত্বীয় বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে জানতে হবে, যদি এটাকে ওটস স্যালান হিসেবে বলি, ওটস স্যালানে কি থাকে, একটু পানি থাকে, 500 ml পানি থাকে, অল্প একটু সুগার থাকে, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী সুগার থাকে, আর আমরা সল্ট দিয়ে থাকি। এভাবে মিলিয়ে আসলে একটা ওটস স্যালান হয়ে থাকে। ঠিক একইভাবে আপনার কর আইনটাও তত্ত্বীয় আইন থাকবে, কিছু কিছু ম্যাথ থাকবে। ম্যাথ থাকবে কিরকম, যে আপনাকে নিশ্চয়ই কিছু ফিগার দেওয়া হবে, যে একজন ব্যক্তি এত টাকা এই খাতে বিনিয়োগ করেছে, একজন ব্যক্তি এত টাকা মূল বেতন পেয়েছে, এত টাকা বাড়ি ভাড়া পেয়েছে, এরকম কিছু নিউমেরিক্যাল ফিগার আপনার থাকবে। তার মানে
আপনি তত্ত্ব পেলেন, ম্যাথ পেলেন, সর্বশেষ উরসালানের সল্ট হিসেবে যদি আমি বলি, তাহলে আপনাকে আপডেট থাকতে হবে। আপনি পরীক্ষার্থী 2021 সনের, বসবাস করছেন 2021 সনে, আপনার পরীক্ষায় প্রশ্ন আপনি উল্লেখ থাকবে কোন কর বছর অথবা আয় বছর, সেটা ধরে আপনাকে, যদি এটা লেটেস্ট আইনের অনুযায়ী হয়, আপনাকে করের হার এবং করের যে আপনার বিনিয়োগ সংক্রান্ত রিয়াত, প্রত্যেকটা বিষয় আপনাকে লেটেস্ট যে সর্বশেষ যে আইনটা, সেটা সম্পর্কে অবগত থাকতে হবে। এই জন্য আমি এই ম্যাথটাকে বলি আপনার উরসাল আইন। আপনি যদি বিষয়টা আরেকটু এভাবে চিন্তা করেন যে আয়কর আইন অনুযায়ী আমরা খুব বেশি যদি চিন্তিত হয়ে যায় যে এটা তো একটা ম্যাথ, খুব ভয়ানক জিনিস, ভয়ঙ্কর জিনিস, আমরা কিভাবে কি করি, আমি তাদের উদ্দেশ্যে আবার বলছি, আমার ক্লাসে প্রায় অন্য মানবিক বিষয়ে পড়াশোনা করা বা ম্যাথ কম পড়েছেন এরকম ছাত্রছাত্রীরা আসেন, তারাও অনেক সময় তাদের মনেও ভীতির সঞ্চার হয় যে ও ম্যাথ তাহলে তো খুব কঠিন, সর্বনাশ। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, এই অঙ্ক শুধু নামই অঙ্ক, এটা বাস্তব প্রয়োগ অনুযায়ী এটা খুবই সহজ একটা বিষয়। আপনারা যারা করদাতা আছেন, করদাতা হিসেবে সবসময় এই অঙ্ক আপনারা করে থাকেন, তা আইন অনুসরণ করেই থাকেন, নিউমেরিক্যাল ফিগার ধরেই করে থাকেন, এবং সর্বশেষ যে তত্ত্ব, সেই তত্ত্ব নিয়েই আপনারা এটা করে থাকেন। অতএব এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে আমরা আপনাদের সঙ্গে ক্লাসে কোন বিষয়ে আলোচনা হচ্ছে। প্রথম আমরা করের সংজ্ঞা, করদাতা, আয়কর, আয় বছর, কর অবকাশ, টিআইএন, এরকম বিষয়গুলো আলোচনা করব। তারপরে আলোচনায় আনবো যেগুলো আমাদের প্রত্যেকটি বিষয় আমাদের পরীক্ষার জন্য জরুরি। দ্বিতীয় আমরা আলোচনায় আনবো আয়কর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড কি, জাতীয় রাজস্ব বোর্ডের গঠন কার্যাবলী, উপকর কমিশনার ক্ষমতা কার্যাবলী, ট্রাইব্যুনাল, প্রশাসনিক কাঠামো। তারপরে আমরা আলোচনায় আনবো ভ্যালু এডেড ট্যাক্স অর্থাৎ মূল্য সংযোজন কর। তারপর আলোচনায় আনবো দান কর, আলোচনায় নিয়ে আসবো আমরা টিকা, আলোচনায় নিয়ে আসবো ম্যাথ। এই হলো মোটামুটি আপনার একটি গাইডলাইন, বলতে পারেন এটা ট্যাক্স প্যাকেজ, কর আইন বিষয়ক একটা প্যাকেজ বলতে পারেন। আর ক্লাসে যখন আমরা আলোচনা করব স্পেসিফিক অধ্যায় এবং প্রশ্ন ধরে, তখন অবশ্যই আমাদের এই বিষয়টার মধ্যে যে বিষয়টা আমরা সবসময় লক্ষ্য করি এবং করে থাকি আমাদের ক্লাসের মধ্যে আলোচনায়, সেটা হলো কিছু প্রায়োগিক এবং বাস্তবিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এরকম অনেক বিষয় আমাদেরকে প্রশ্ন করা হয়। সরি, আজকে আমরা একটু একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি যা আপনাদের প্রশ্নে আছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আয়কর ও করদাতা সংজ্ঞা দাও। তো আয়কর ও করদাতা সংজ্ঞা দাও এই বিষয়টি আমরা গত ক্লাসে বলেছিলাম যে একই বিষয়, যে প্রচলিত আইন অনুযায়ী কারো আয় যদি বর্তমান সময়ে একজন পুরুষের আয় 3 লক্ষ টাকার উপরে হয়, অর্থাৎ এই ব্যক্তি তার বৈধ আয়ের উৎস থেকে 3 লক্ষ টাকার উপরে আয় করে থাকেন, তাহলে অবশ্যই উনি করদাতা, এবং যিনি করদাতা আয়করের সংজ্ঞা অনুযায়ী তাই আয়কর। আপনারা বই কিনে এটা সংজ্ঞাটা নিজের মতো করে পড়ে নিতে পারবেন, এক লাইনের একটা সংজ্ঞা। আমাদের আলোচনার বিষয় হলো যে এই প্রশ্নটা এরকম, আপনারা হয়তোবা পরবর্তী সময়ে সংগ্রহ করলে প্রশ্ন দেখতে পাবেন। আমি এটা এভাবে লিখেছি, আয়কর ও করদাতা সংজ্ঞা দাও। করদাতার আবাসিক মর্যাদা বলতে কি বুঝো? কর নির্ধারণে করদাতার আবাসিক মর্যাদার প্রভাব বর্ণনা করো। আমি যদি আজকের আলোচনায় প্রথম প্রশ্নটা নিয়ে আসি, তাহলে করদাতার আবাসিক মর্যাদার ক্ষেত্রে কর
করদাতার আবাসিক মর্যাদার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি? করদাতার আবাসিক মর্যাদা একটি হলো আবাসিক মর্যাদা, অর্থাৎ নিবাসী, অনাবাসিক মর্যাদা। এই দুই ধরনের মর্যাদায় করদাতা ভোগ করে থাকেন। প্রশ্ন আসতে পারে এই মর্যাদাটা কিভাবে নিরূপণ করা হয়, অর্থাৎ কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কিভাবে নিরূপণ করে থাকেন। স্পষ্টত ইহা নিরূপিত হয় একজন ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে কর প্রদান করেন, এই দেশে উনি সম্পদের মালিক, ওনার ক্ষেত্রে এই কথা সহজভাবে বলা যায়, যদি উনি সার্বক্ষণিক এই দেশে বসবাস করে থাকেন তাহলে উনি আবাসিক করদাতা। এমন হতে পারে একজন ব্যক্তি বাংলাদেশে আয়ের উৎস আছে, এখানে বসবাস করে থাকেন, আবার তার কর্মের প্রয়োজনে হোক, ব্যবসায়িক প্রয়োজনে হোক, অথবা নাগরিকত্বের কারণে উনি অন্য কোনো দেশেও বসবাসকারী। তার আয়ের উৎস হিসাবে বাংলাদেশেও ব্যবসায়িক আয় অথবা বাড়ি ভাড়া আয়, অন্য কোনো আয় উনি করে থাকতে পারেন। ওনার ক্ষেত্রে আবাসিক অনাবাসিক কথাটার একটি মৌলিক ধারণা আছে। উনি যদি আবাসিক করদাতার মর্যাদা ভোগ করতে চান তাহলে ওনাকে অবশ্যই, উনি করদাতা হিসেবে বাংলাদেশে একজন করদাতা, তাকে 182 দিন একটানা এদেশে বসবাসকারী হতে হবে, অথবা উনি প্রতি বছরই করদাতা হিসাবে এখানে তার আয়কর রিটার্ন দাখিল করেন। তিনি যে বছর আয়কর রিটার্ন দাখিল করেন তার পূর্বে দীর্ঘদিন উনি দেশের বাইরে ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে আমরা যদি হিসাব করে দেখি যে উনি 90 দিন করে, এরকম একটি অঙ্ক আছে যে 90 গুণ 4 365, অর্থাৎ 360 দিনের মতো হয়। এরকম পূর্ববর্তী বছরগুলোতেও এখানে এসে এসে উনি 90 দিনের মতো অবস্থান করেছেন, অর্থাৎ 30 দিন করে 30, 390 এভাবে অবস্থান করে করে যে বছর উনি এখানে করদাতা হিসাবে তার কর রিটার্ন দাখিল করবেন, ওই বছর আমি যদি দেখতে পাই যে পূর্বের সময় ধরে এই বছরে উনি দীর্ঘদিন এই দেশে ছিলেন, অর্থাৎ মিনিমাম 90 দিন ছিলেন, তাহলে ওই বছরের জন্য উনি একজন আবাসিক করদাতা, রাদার অন্যান্য বছর উনি অনাবাসিক করদাতা। এটা আমরা অনলাইনে আপনারা কতটুকু বুঝতে পারছেন, এটার রিভিউ বা ফিডব্যাক আমরা পাচ্ছি না। আপনারা শুধু আমার কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে রাখেন। পাশাপাশি ইতিমধ্যে আশা করি সবাই বই সংগ্রহ করেছেন, বইয়ে আপনারা একটু দেখে নেবেন। পরবর্তী সময় আমরা সরাসরি ক্লাসে বিষয়টি আমি আরেকটু আপনাদেরকে ব্যাখ্যা করে সহজ করে বোঝানোর চেষ্টা করব, আপনারা মনে রাখবেন। প্রশ্ন কর আইনের প্রত্যেকটা প্রশ্ন আপনার যাই হোক না কেন উত্তর খুবই স্পষ্ট এবং অল্প কথার। আপনাদেরকে প্রথম ক্লাসে বলা হয়েছে পরীক্ষার সময় উত্তর করার ক্ষেত্রে আমাদের প্রচলিত কিছু ধারণা আছে, আমি বলবো মিথ, ওগুলা থেকে অন্যান্য কোর্সে কি হবে সেটা আপনারা পরবর্তী সময়ে আপনার বিজ্ঞ আইনজীবী শিক্ষকবৃন্দ থেকে জেনে নেবেন। আমি আমার কোর্সের কথা বলতে পারি, আপনারা খুব অল্প কথায় স্পষ্ট উত্তর করার সুযোগ কর আইনে আছে। এখানে অতিরিক্ত কথা লেখার কোনো অবকাশ নেই। আমরাও আমাদের ছাত্র তো যখন ছিল অনেক কথাই শুনে থাকতাম যে প্রচুর লিখতে হয়, খাতা ভর্তি করতে হয়, অনেক কিছু। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের খাতা মূল্যায়ন করার সময় বিশেষত কর আইন আমরা খুব স্পেসিফিক জিনিসগুলো মূল্যায়ন করে থাকি। অর্থাৎ করদাতার সংজ্ঞায় বলেন, আয়করের সংজ্ঞায় বলেন, যেই সংজ্ঞাই বলেন না কেন, এগুলা খুব অল্প কথার জিনিস।
ঠিক করদাতার আবাসিক মর্যাদার বিষয়টাও খুব অল্প বিষয়। এই প্রশ্নের মধ্যে আপনার আয়কর আইনের প্রশ্নগুলো আপনারা একটা সিলেবাস বই কিনে নেবেন, সবাইকে অনুরোধ রইল। প্রথমেই বইটা কিনবেন, এটা খুব প্রয়োজন। এখানে আপনারা প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন পাবেন, এ থেকে একটা ধারণা পাবেন। পাশাপাশি আপনারা আরেকটি বিষয় পাবেন যে রেফারেন্স কিছু বইয়ের নাম পেতে পারেন, আমাদের বিজ্ঞ লেখকদের নামও পেতে পারেন। সেই জন্য একটা সিলেবাস বই সবার জন্য খুব প্রয়োজনীয়, আপনারা সংগ্রহ করে নেবেন। অবশ্যই কলেজের সঙ্গে আপনারা সংযোগ স্থাপন করবেন সার্বক্ষণিক, সেটা ক্লাসে অথবা কলেজ প্রশাসনের সঙ্গে। আমি এখানে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের আয়কর আইনের প্রশ্ন আপনি দেখতে পাবেন ছোট ছোট করে 3-4টা সর্বোচ্চ 5টা পর্যন্ত আপনার কাছ থেকে একই প্রশ্নের ভিতর উত্তর চাইতে পারে। করদাতার সংজ্ঞা দাও, করের সংজ্ঞা দাও, মর্যাদার, এরকম এই প্রশ্নটাই যদি আমি বলি আয়কর ও করদাতার সংজ্ঞা দাও, করদাতা আবাসিক মর্যাদা বলতে কি বুঝো, কর নির্ধারণে করদাতার আবাসিক মর্যাদার প্রভাব বর্ণনা করো। এই আপনি 3টা অংশে বিভক্ত এই প্রশ্নটা। পরের প্রশ্নে যদি আপনি আসেন তাহলে টিআইএন কি, কারা টিআইএন গ্রহণ করতে বাধ্য, টিআইএন গ্রহণ করিলে কি আয়কর রিটার্ন দাখিল করিতে বাধ্যবাধকতা আছে, আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা, নির্ধারিত সময়ে দাখিল করতে না পাইলে কি বিধান আছে, আয়কর রিটার্ন দাখিল না করার ফলাফল কি। প্রশ্নটি অনেক বড়, অনেকগুলা কথা আছে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আসলে উত্তরগুলা ছোট, বলতে পারেন এক কথায়। তো আমরা প্রতিটা ক্লাসে এরকম প্রশ্ন ধরে, অধ্যায় ধরে আলোচনা করব। আজকে যে প্রশ্নটা শুরু করেছিলাম আয়কর ও করদাতার সংজ্ঞা, করদাতা আবাসিক মর্যাদার বিষয়টি আপনারা ইতিমধ্যে জেনেছেন। করদাতার আবাসিক মর্যাদা কর নির্ধারণে কোনো প্রভাব ফেলে কিনা এই সম্পর্কেও আমরা একটু আলোচনা করব, এটা প্রশ্নে আছে। আচ্ছা, এটা আছে, করদাতার আবাসিক মর্যাদা কর নির্ধারণের প্রভাব অবশ্যই আছে। সেটা কিরকম? একজন আবাসিক করদাতা যিনি এদেশে বসবাসকারী অথবা ডুয়াল সিটিজেনশিপ যেভাবে থাক না কেন, ওনার কিছু কর বিষয়ক কিছু সুবিধা উনি ভোগ করে থাকেন। প্রথম কি সুবিধা? প্রথম সুবিধা হলো করের হার। এই সুবিধাটা ওনার আছে করদাতা হিসেবে, যে ওনার জন্য সর্বনিম্ন হার বর্তমানে যেটা 5% এবং সর্বোচ্চ হার 25%। এটা হলো মিনিমাম, আপনারা যদি আমার লেখা বুঝতে পারেন, আর এটা হলো ম্যাক্সিমাম। এটা হলো একজন আবাসিক করদাতার সুবিধা। কি সুবিধা? যে কর নির্ধারণে করদাতার যে মর্যাদা আবাসিক অনাবাসিক, তা কর হার এবং কর নির্ধারণে কোনো প্রভাব ফেলে কিনা এই আলোচনার অংশ এটা। আরেকটি সুবিধা উনি ভোগ করে থাকেন, সেটা হলো কর রেয়াত, যেটা একজন অনাবাসিক করদাতা হিসেবে সেই সুযোগটা উনি পান না। করের হারও ওনার জন্য মিনিমাম, করের হার প্রযোজ্য নয়। করের রেয়াতটা, এটাও আবার কিছু শর্ত সাপেক্ষ বিষয় আছে, সরকার নির্ধারিত। এটা আমরা অবশ্যই আলোচনা করব ক্লাসে। এবং এই আলোচনা, এই যে আলোচনাটা, এই আলোচনাটা বলতে পারেন আপনাদের ম্যাথেও কাজে লাগবে। এবং ম্যাথে বিশেষ করে করের হার আর কর রেয়াত, এই দুইটা বিষয় সম্পর্কে তত্ত্বীয় আইন আপনাকে খুবই ভালোভাবে জানা থাকতে হবে, আপনি যদি আপনার ম্যাথটাকে মানে সম্পূর্ণভাবে মিলাতে চান। যেমন করের হার আমরা ম্যাথ করার সময় কত টাকা, কত পার্সেন্ট, কত টাকা হবে, এটা আলোচনা করব। আজকে শুধু জেনে রাখেন আবাসিক করদাতা হিসেবে উনি সর্বনিম্ন করদাতা, সর্বনিম্ন করের হার ওনার জন্য 5%, সর্বনিম্ন হলো সর্বোচ্চ হলো 25%। এর মধ্যে উনি বিভিন্ন স্লটে সুবিধাটা ভোগ করবেন। আর আরেকটি সুবিধা পাবেন, নির্দিষ্ট বিনিয়োগ সুবিধার উপর উনি কর রেয়াত পাবেন। সেটা হলো ওনার যে মোট করযোগ্য আয় হবে তার 25% ধরে তার উপর আপনার 15% এবং 10%। সেটাও একটা কন্ডিশনাল বিষয়, এটাও আমরা আলোচনায় নিয়ে আসবো যখন আমরা ম্যাথ করব। আপাতত আপনারা এই পরিমাণ জ্ঞান অর্জন করে রাখেন যে অবশ্যই প্রশ্ন যদি আপনার এরকম আসে যে করদাতার আবাসিক মর্যাদা করের হারের উপর কোনো প্রভাব ফেলে কি, আপনার এক কথায় উত্তর হবে হ্যাঁ,
তারপরে আপনারা একটু উদাহরণ হিসাবে এই কথাগুলো লিখে দেবেন যা আমি বোর্ডে উপস্থাপন করেছি। সর্বশেষ আপনি এই কথা বলবেন যে যিনি অনাবাসিক করদাতা ওনার জন্য বিনিয়োগ সুবিধা নেই, প্রযোজ্য না, পাশাপাশি ওনার সর্বনিম্ন হারে কর দেওয়ার কোনো সুযোগ নেই। ওনাকে সম্পূর্ণ আয়ের উপর একটাই ওনার জন্য করের হার, সেটা সর্বোচ্চ বর্তমানে যা 25%। এটাই হলো আপনাদের করদাতার যে আবাসিক মর্যাদা, অর্থাৎ মর্যাদা ভিত্তিক ওনার যে আপনি বলতে পারেন একজন করদাতার মর্যাদা ভিত্তিক যে করের প্রভাব, এই এর দ্বারা আমরা স্পষ্টত জানতে পারি। আচ্ছা, এখন আমরা আরেকটি বিষয় আলোচনায় নিয়ে আসতে পারি, সেটা হলো যে একজন লিখছেন বইয়ের লিস্টটা লাগবে স্যার। আপনার জন্য আমার উত্তর হলো যে এই লিস্ট আমরা আপনাকে দেওয়ার আগে একটা পরামর্শ দিই, আপনি যে কোনো আইনের লাইব্রেরি বা যে কোনো লাইব্রেরি থেকে যদি ঢাকায় বসবাসকারী হন তাহলে নীলক্ষেত থেকে আপনি প্রচুর লাইব্রেরি আছে যারা শুধুমাত্র আইনের বই বিক্রি করে, পাশাপাশি অন্যান্য বই পাওয়া যায় অনেক সময়। ওখান থেকে একটা প্রথমে সিলেবাস সংগ্রহ করবেন, ওই সিলেবাস থেকে আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। কেউ একজন বলছেন যে স্যার মেইন বই পড়লে কি ভালো হবে? আসলে আইনের বইয়ে আপনার গাইড বই, নোট বই এই শব্দগুলা খুব একটা প্রযোজ্য না। তবুও আমরা যেহেতু এই দেশে ছোটবেলা থেকে অভ্যস্ত গাইড, নোট, হ্যান্ড নোট এইগুলাতে, কিন্তু আপনারা একজন আইনের ছাত্রী ভবিষ্যৎ আইনজীবী হিসেবে জেনে রাখবেন আইনের প্রত্যেকটা আইনের বই মৌলিক বই। অন্যান্য বই ক্লাসে যা পড়েছি, অন্যান্য পড়াশোনায় ওখানের বইগুলো অবশ্যই আপনার তত্ত্বভিত্তিক মৌলিক বই, কিন্তু এগুলার সঙ্গে আমাদের এটার পার্থক্য হলো যে এটা একটা বাস্তবিক জীবন রিলেটেড সমাধান এখানে আছে, একটা রাষ্ট্রের কাঠামোগত বিষয় এখানে আছে, সুশাসনের বিষয় এখানে আছে। অতএব মেইন বই বলতে আমরা যেটা বুঝি এটা আসলে একটা আইনের মৌলিক বই, এটা সবসময় আপনার প্রয়োজন। আজকে আপনি আইনের ছাত্রছাত্রী হিসেবেই হন আর ভবিষ্যৎ আইনজীবী হিসেবে হন, আপনার পড়ার টেবিলে, আপনার চেম্বারে, আপনার লাইব্রেরিতে সর্বত্রই আপনাকে এই মৌলিক বই অর্থাৎ মেইন বই সংগ্রহ করতে হবে। অতএব এই প্রশ্ন করার অবকাশই নাই যে স্যার মেইন বই পড়লে ভালো হবে কি মন্দ হবে। আপনি হয়তো পুরো বইয়ের একটা অংশ নোট নিজে তৈরি করতে পারেন, কিছু প্রশ্ন স্পেসিফিক আসে পরীক্ষায় উত্তর করার জন্য, কিন্তু আইন চর্চা, আইনজীবী হিসাবে সফলতা বা আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে অবশ্যই একটি মৌলিক বই সংগ্রহ করতে হবে। এই মৌলিক বইটাই মেইন বই হিসাবে আপনার বিবেচিত। এখানে মেইন বই শব্দটা আমি বলতে রাজি নই। আমাদের স্যার কর রেয়াতটা আবার একটু বলেন। একজন প্রশ্ন করেছেন রেয়াতটা কি রিসিপ্ট করেন স্যার? কর রেয়াতটা আবার একটু বলেন। এই যিনি বলেছেন ওনার উদ্দেশ্যে আমি বলি, আমরা আসলে কর রেয়াতের বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনায় নিয়ে আসব যখন আমরা ম্যাথ ক্লাস করব। এখন আমাদের যে ক্লাসের প্রশ্ন এবং অধ্যায় ভিত্তিক পড়াশোনা আলোচনা করছি, এখানে কর রেয়াত বিষয়টা আলোচনা করার খুব বেশি প্রয়োজনীয়তা নাই। আর এটা আলোচনা করলে আপনাদের এই মুহূর্তে কাজেও আসছে না বা এটা মগজে রাখার বিষয় না। পাশাপাশি আপনি যদি একজন করদাতা হয়ে প্রশ্ন করে থাকেন তাহলে আমি পরামর্শ দিব, এটা যখন আমাদের সরাসরি ক্লাস হবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, অথবা প্রয়োজনে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এটা ক্লাসের জন্য আমাদের কর রেয়াতের বিষয়টা আসবে স্পষ্টত আমরা যখন ম্যাথ ক্লাসে যাব। আপনার আমাদের যে একজন প্রশ্ন করেছেন রেয়াতটা কি, এটা আপনার খুব সহজ শব্দ। এটা আপনার যে বিনিয়োগ সুবিধা সরকার দিয়ে থাকে একজন করদাতাকে, ওখানে ওনার উপর যে কর আসেন সেই বিনিয়োগ করে থাকলে, কিছু নির্দিষ্ট বিষয়ের উপর বিনিয়োগ থাকলে ওখান থেকে উনি একটি কর হারের উপর একটি বলতে পারেন খুব সহজ ভাষায় বললে ডিসকাউন্ট আমরা সবাই খুব শুনে থাকি, পছন্দ করি। আপনার উদাহরণ হিসেবে বলা যায় 100 টাকা আপনার হয়তো কর আসলো, কর দায়, আপনি বিনিয়োগের কারণে 10 টাকা কর দায় থেকে মুক্ত পেতে পারেন। ওই 10 টাকা পরিমাণ টাকাটাই কর দায় হিসাবে আপনি রেয়াত হিসাবে বিবেচনা করতে পারেন। আমি ক্লাসটা আরেকটু আগে নিব।
আমরা ক্লাস আর অল্প কিছু আলোচনা করে ক্লাস শেষ করবো আজকের মতো। আমাদের আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হলো টিএন কি। আমরা প্রথম ক্লাসে আলোচনাটা করেছিলাম, আজকে একটু বোর্ডে আমি আসতে চাই। টিএন হলো, সবাই আমরা জানি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ সহজ ভাষায় বললে এটা হলো একটি করদাতা শনাক্তকরণ নাম্বার। আপনি একজন করদাতা, আপনার করযোগ্য আয় আছে, আপনার উপার্জিত সম্পদ আছে, বৈধ আয়ের উৎস আছে, এবং সরকারের একজন সুনাগরিক হিসাবে সভ্য রাজস্ব কাঠামোর অংশ হিসেবে কিছু সুবিধা রাষ্ট্র থেকে নিতে চাইলে সরকার ওখানে সংজ্ঞা অনুযায়ী নয়, ওখানে আইন অনুযায়ী আপনাকে একটা টিআইন গ্রহণ করতে বাধ্য করেছে। এও বলা যাবে না আপনি একটি টিআইন গ্রহণ করতে হবে। একটা সুবিধার বিপরীতে হতে পারে আপনি একটি গাড়ি ক্রয় করেছেন, ওখানে বিআরটিএ থেকে আপনি গাড়ির জন্য রেজিস্ট্রেশন, ফিটনেস এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অ্যাডভান্স ট্যাক্স এগুলা পেমেন্টের ইস্যু আছে। আপনাকে স্বাভাবিকভাবে বিআরটিএ সরকারের অন্য একটি সংস্থা আপনাকে এই কাজের জন্য আপনার নিকট টিআইন চাইবে। এখানে জাতীয় রাজস্ব বোর্ড আপনাকে চিহ্নিত করে, আপনাকে চিনে আপনি গাড়ি কিনেছেন কোথায়, শোরুম কোথায়, কত দিয়ে কিনেছেন, এগুলো জাতীয় রাজস্ব বোর্ডের আপনার পিছনে গিয়ে সংগ্রহ করেন নাই। তারা একটা মেকানিজমের মাধ্যমে এরকম একটা আইন করে রেখেছেন যে তুমি একটা গাড়ির মালিক হতে চাইলে তোমাকে একটা টিআইন গ্রহণ করতে হবে, যা বিআরটি এর মাধ্যমে তারা এনশিওর করে থাকেন। বিআরটিতে যাওয়ার পরেই আপনি যদি বিআরটি এর একজন কর্মকর্তা বলে থাকেন যে ভাই আপনি গাড়ি নিয়ে আসছেন, টিআইন কোথায়, আপনি এই প্রশ্ন করতে পারেন না যে ভাই আপনি টিআইন চাওয়ার কে। আপনি বরং ওই সময় মানে চিন্তা করতে পারেন যে টিআইন কিভাবে, কোত্থেকে, কখন, কত সময়, কার মাধ্যমে পাওয়া যায়। তাহলে আপনি এটার উত্তর খুঁজার, অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন, অ্যাডভান্স ট্যাক্স, ফিটনেস নেওয়ার সময় এটার উত্তর খুঁজতে গিয়ে আপনি টিআইন গ্রহণ করবেন। টিআইন গ্রহণ করে আপনি আপনার কাজটি সম্পন্ন করবেন বিআরটিএ থেকে। জাতীয় রাজস্ব বোর্ড আপনি যখন টিআইন গ্রহণ করবেন, একটি তথ্য ফর্ম আছে সুনির্দিষ্ট, সেই তথ্য ফর্মটি আপনি পূরণ করে যখন অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন, তারা আপনাকে একটা নাম্বার প্রদান করে থাকেন। সেই নাম্বারটাই কর শনাক্তকারীকরণ নাম্বার বা কর শনাক্তকারী হিসেবেই বিবেচনা করে, যাকে আমরা এখন প্রচলিত সবাই আমরা এটাকে টিন বলি, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিআইএন বলে থাকি। কেউ খুব প্রচলিত বাংলায় বলে থাকি ডিজিটাল টিন, ই টিন, নানান নামে আমরা এখন অবহিত করি, কিন্তু মৌলিক বিষয় একটাই, সেটা হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা বেসিক্যালি কি? একজন করদাতা, উনি করযোগ্য আয় করছেন, অথবা করযোগ্য বৈধ আয়ের উৎস আছে, অথবা তার সম্পদ আছে, অথবা রাষ্ট্র কর্তৃক সুনির্দিষ্ট কোন সেবার বিপরীতে উনি একটি টিআইএন গ্রহণ করে যদি থাকেন, তাহলে যে নাম্বার নিয়ে থাকেন সেই নাম্বারটাই হলো টিআইএন নাম্বার। আর এই টিআইএন নাম্বার যিনি গ্রহণ করেছেন, জাতীয় রাজস্ব বোর্ড তাকে একজন করদাতা হিসাবেই প্রথমে চিহ্নিত করবেন। তারপর আলোচনার বিষয় হবে যে উনি করযোগ্য আয় করেন কিনা, ওনার যে গাড়ি প্রদর্শন করেছেন সেই গাড়ির আয়ের উৎস কি, সেই গাড়ির মূল্য কত, এর বিপরীতে উনি কর রিটার্নে ওনার ওই গাড়ির মূল্যের সমপরিমাণ টাকা আছে কিনা। আমরা জেনে থাকি, ছোটবেলা আমরা মনে করতাম ব্ল্যাক মানি বলতে বোঝায় সেই সীমান্ত অঞ্চলের চোরাই কারবারির পয়সা। অবশ্যই এটা ব্ল্যাক মানি,
কিন্তু আয়কর আইন অনুযায়ী একটা ব্ল্যাক মানি হোয়াইট মানির কথা প্রচলিত আছে। সেটা হলো যে আয়টা আপনি প্রদর্শন করে, আয়কর প্রদান করে, কর অফিসকে অবহিত করে আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখিয়েছেন, এর বিপরীতে সম্পদ ক্রয় করছেন, ইহাই আপনার বৈধ আয়ের উৎস এবং হোয়াইট মানি। আর যেই টাকাটা আপনি আয় করছেন কিন্তু গোপন করছেন বা গোপন করার মতো সুযোগ আপনি গ্রহণ করে সম্পদ করছেন, সেই সম্পদ বা টাকাটাই আপনার অবৈধ বা ব্ল্যাক মানি হিসাবে কর আইন অনুযায়ী সংজ্ঞায়িত হয়। ক্ষেত্র বিশেষে আমাদের যে দুদক, দুর্নীতি দমন কমিশন, তারা এটার নাম দিয়ে থাকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। এর জন্য একটি পেনাল্টি বা জরিমানা শাস্তি প্রচলিত আইনে আর্থিক দণ্ড, ক্ষেত্র বিশেষে আপনার জেল হতে পারে। অতএব আপনি যখন একজন ব্যক্তি হিসাবে টিআইএন গ্রহণ করলেন, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার পেলেন, ঠিক তখনই আপনি আপনার দায়িত্বের অংশ হিসাবে আপনার আয়ের উৎস, সম্পদের ব্যাখ্যা, সম্পদের উৎস প্রতি বছর সুনির্দিষ্ট সময় সরকারের কোষাগারে চালানোর মাধ্যমে টাকা জমা দিয়ে এবং সুনির্দিষ্ট সার্কেল আপনার জন্য যা নির্ধারিত তাতে আপনার আয়কর নথি অবশ্যই উপস্থাপন করতে হবে, নিজে অথবা আপনার প্রতিনিধির মাধ্যমে। আমরা টিআইএন নিয়ে আরেকটু আলোচনা করব। সেটা হলো একজন ব্যক্তি যদি ধরে নেই এরকম বলল যে আমি কর দিব, আমার টিআইএন নাম্বার কেন প্রয়োজন, আমার 10 লক্ষ টাকা আয় আছে, আমি সরকারকে গিয়ে কাকরাইল জাতীয় রাজস্ব বোর্ডের ওখানে একটা অফিসে ঢুকবো, ঢুকে গিয়ে 10% হারে 10 লাখ টাকা আমি দিয়ে আসবো, যা আসে। হতে পারে আপনার 1 লাখ টাকা যদি আপনি দিয়ে আসেন এই 10% হারে, বললেন যে ট্যাক্স অফিসে গিয়ে, ভাই এই যে 1 লাখ টাকা নিয়ে আসি, আমি 10 লাখ টাকা আয় করেছি, এই নেন ট্যাক্স। এটা সম্ভব না। কেন সম্ভব না? একইভাবে যদি আজকে আপনি মনে করেন যে আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, এখন আপনার কাছে নিরাপদ না টাকাটা, আপনি চাচ্ছেন যে এই টাকাটা ব্যাংকে রাখতে, তো আপনার পার্শ্ববর্তী বাসায় একজন ব্যাংক অফিসার থাকেন, ওনার সঙ্গে আপনার খুব ভালো রিলেশন, ওনাকে যে বলেন, ভাই আমার কাছে 10 লক্ষ টাকা আছে, এই যে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি যে আপনার ব্যাংকে রেখে দেন। এটা কি সম্ভব? কখনোই না। উনি আপনাকে প্রশ্ন করবে, আপনার পরিচিত হলে উনি আপনাকে প্রশ্ন করবে, ভাই আপনার কি আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে? আপনি বললেন, না ভাই আমার তো কোনো অ্যাকাউন্ট নেই, আমি তো আপনাকে চিনি। তখন এই যে আপনার প্রতিবেশী দীর্ঘদিনের, উনি কিন্তু আপনার টাকা গ্রহণ করবেন না, এই কারণে যে আপনার একটা নাম্বার নেই। কি নাম্বার নেই? অ্যাকাউন্ট নাম্বার নেই। একইভাবে আপনার যদি করদাতা হিসাবে আপনি কর দিতেও চান, আপনার করের আয়ের উৎসের ব্যাখ্যাও থাকে, আপনি প্রদান করার মতো মানসিকতাও থাকে, তারপরেও যতক্ষণ না পর্যন্ত আপনি টিআইএন নাম্বার গ্রহণ করলেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন করদাতা হিসেবে নিজেকে কোথাও উপস্থাপন করার সুযোগ নেই। তাহলে আমরা আজকে ক্লাসে একটি জিনিস খুব স্পষ্ট ধারণা পেলাম যে আমাকে সরকারের বিভিন্ন সুবিধা গ্রহণ করার প্রয়োজনে হোক, অথবা আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি বুঝে থাকি যে আমার করযোগ্য আয় আছে, অথবা আমি যদি মনে করে থাকি যে আমার আয়ের উৎস সরকারের নিকট বর্ণনা করব, যেন আমি ব্ল্যাক মানি, হোয়াইট মানি অথবা জ্ঞাত আয় বহির্ভূত বিষয়ের ভিতরে আমি যাব না, তাহলে আমাকে অবশ্যই একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার গ্রহণ করতে হবে, এবং বুদ্ধিমান হিসেবে আমাকে এটা গ্রহণ করায় সবচেয়ে যৌক্তিক। আমি যদি একটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার গ্রহণ করে থাকি, তাহলে জাতীয় রাজস্ব বোর্ড আমাকে একজন করদাতা হিসেবে চিহ্নিত করবে, এবং সেই করদাতা হিসেবে চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার জন্য যে বাধ্যবাধকতা, সেটা হলো প্রতি বছর সুনির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন দাখিল করা, এবং আমার জন্য যে নাম্বার আসবে, আপনারা যখন একটা টিআইএন সার্টিফিকেট পাবেন, তখন ওই সার্টিফিকেটের মধ্যে কতগুলো বিষয় আপনারা অবশ্যই দেখতে পাবেন। এর মধ্যে অন্যতম যে বিষয়টা দেখতে পাবেন, সেটা হলো নির্দিষ্ট সার্কেলের কথা লেখা থাকবে। সার্কেল, আপনার একটা সার্কেলের কথা লেখা থাকবে, আর একটা জুন লেখা থাকবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে সার্কেল
24, তাহলে জুন হবে 2। এরকম জাতীয় রাজস্ব বোর্ড একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে কতগুলো সার্কেল একটা জুনে আসবে, এরকম একটা সিস্টেম তারা ডেভেলপ করে রেখেছেন। পাশাপাশি আপনি এই যে ট্যাক্স দিবেন চালানের মাধ্যমে, ট্রেজারি চালান, সেখানে সরকার একটা বিষয় কনফার্ম করে রেখেছে, সেটা হলো চালান কোড। সেটা আপনি জুন 2-তে ট্যুর একজন করদাতা সার্কেল 24 এর, আপনি চাইলেই এই অন্য একটা কোডে টাকা জমা দিতে পারছেন না, আপনাকে সুনির্দিষ্ট কোডে টাকা জমা দিতে হবে। তা না হলে আপনি করদাতা হিসেবে শনাক্ত হয়েছেন, টিআইএন নাম্বার আপনার সঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার টাকা যে সার্কেল পেলে আপনাকে খুঁজবে না, সেই সার্কেলে না দিলে ওরা আপনাকে নোটিশ করতে পারে। যেরকম ভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিকই আছে, ব্যাংকের নাম হলো ব্যাংক এশিয়া, আর আপনি যদি জমা দিয়ে আসেন এক্সিম ব্যাংকে, হ্যাঁ, নাম্বার মিল থাকতেই পারে, যদি মিলেও যায়, ব্যাংকারও যদি আপনার পরিচিত থাকে, তারপরে আপনার টাকা যেমন গ্রহণ করা হবে না, ঠিক একইভাবে আপনাকে এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। তবে আমরা আরেকটু গভীরে যাব ভবিষ্যতে বাস্তব জ্ঞান নেওয়ার জন্য, যে সার্কেল পরিবর্তন হতে পারে, জুন পরিবর্তন হতে পারে, কোড পরিবর্তন হতে পারে, এগুলো আমরা পরবর্তী সময় জানবো। আপাতত আমরা জেনে রাখি টিআইএন কি। টিআইএন হলো একজন করদাতা শনাক্তকরণ নাম্বার, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রদান করা হয়। এবং একজন ব্যক্তির টিআইএন প্রদানকালে বর্তমান সময়ে আমাদের দুটি প্রয়োজনীয় দলিল উপস্থাপন করলে এবং তথ্য ফর্মটি আমরা যদি অনলাইনে ফিল আপ করি পেতে পারি। সেই দুটি দলিল সম্পর্কে আমরা একটু জেনে রাখি। একটি দলিল হলো আপনার, এখন বাংলাদেশের সবারই আছে, মোটামুটি যারা ভোটার হওয়ার যোগ্যতা রাখেন, এনআইডি, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা জাতীয় পরিচয়পত্র হিসেবে অবহিত করা হয়। আর হলো আপনার পাসপোর্ট, সঙ্গে ফটো অবশ্যই। এই দুটি বিষয় আমাদের যদি ওখানে উপস্থাপন করা হয়, হ্যাঁ, আরো কিছু শর্ত সাপেক্ষে আপনার যাদের এনআইডি এবং পাসপোর্ট নেই তারাও টিআইএন গ্রহণ করতে পারেন, সেই আলোচনায় আমরা যাব না। আপাতত আমরা জানি যে সবচেয়ে বেশি টিআইএন গ্রহণ করে থাকেন এনআইডি নিয়ে। এখানেও আপনার একটি বিষয় আপনারা জেনে রাখুন, আমরা প্রায়শই এই প্রশ্নের সম্মুখীন হই যে আমরা সবাই জেনে থাকি যে আমরা এনআইডি দিয়ে আমরা টিআইএন গ্রহণ করতে পারি। এখানে আমাদের অনেকেই খুব বুদ্ধির পরিচয় দিতে চাই যে একটা টিআইএন গ্রহণ করার পর কোনো কারণে সমস্যা হয়ে গেলে, কোনো কারণে যদি আমি কর দায় হয়ে যায়, কোনো কারণে দীর্ঘদিন যদি রিটার্ন জমা না দিই পেনাল্টি হয়ে যায়, আমরা অনেক বুদ্ধিমান হিসেবে ভাবতে থাকি যে তাহলে আমি আরেকটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে নিই না কেন। আপনাদের সবার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, যারা আমার প্রিয় ছাত্রছাত্রী আছেন, যে একবার একটা এনআইডি দিয়ে কেউ যদি টিআইএন গ্রহণ করে থাকেন, কোনো দিনই আর এই নাম্বার অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আপনার ফিক্স হবে, এটাও যেমন আপনার নাম্বার কেউ কোনোদিন পাবে না। পাশাপাশি আপনি নিজেও একটা এনআইডি দিয়ে যে নাম্বারটা গ্রহণ করেছেন, এই এনআইডি দিয়ে আপনি কোনোদিনই আর অন্য কোনো নাম্বার পাবেন না। এবং আপনার যে নাম্বারটা ইতিমধ্যে পেয়েছেন, সেই নাম্বারটা আপনি অথবা অন্য কেউ কোনোদিনই এটা পরিবর্তন করতে পারে না এখন পর্যন্ত। ভবিষ্যতের কথা আমরা জানি না। যাই হোক, আমাদের আলোচনা সমাপ্ত করতে হবে। আমার যতদূর জানি যে আপনাদের অনলাইনে আরেকটি ক্লাস আছে, আমাদের বিজ্ঞ আইনজীবী এবং আমাদের এই কলেজের এই প্রাক্তন ছাত্র, আমার প্রিয় ছাত্র অ্যাডভোকেট মিস্টার সোহেল, উনি আপনাদের এই ক্লাস নেবেন। উনি অপেক্ষমান আছেন এবং বাস্তবে আমরা যখন সরাসরি ক্লাস করব, আমাদের প্রতিদিনই দুটি ক্লাস হয়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আগে পরে নিয়ে নিই, ব্যস্ততার উপর